পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করল। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনল লোকটার কাছ থেকে। চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপ টপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে, নিজ মনে ভাবল। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটার কাছ থেকে। আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া। ছোট্ট উত্তর করে বাড়ির ভেতর প্রবেশ করল। পুরুষটি ভ্রুকুচকে তাকিয়ে রইল ইসরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারিনি? হয়তোবা অনেক বছর পর দেখা হওয়ার জন্য। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলেন সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। টার্কি সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসল। শরীর ম্যাচ ম্যাচ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসেমি কমালো। পাশে তাকিয়ে দেখল ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমাবো একটু পর, এইটা শেষ করে। নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখল। হাত দিয়ে হাতড়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পেছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখটা দেখা না গেলেও শরীরের গঠনে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকল। জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কানে কোনো শব্দ ভেসে এলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরল। এমন সময় মেহেরুন্নেসা নিজের রুম থেকে বের হলেন। মেহেরুন্নেসার রুমের আলো এসে নুসরাতের চোখের উপর পড়ল। হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল নুসরাত, আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাহিরে চলে এসেছে সে। কিরে, দুইটা কি পীড়িত কর্তাছোস? আকস্মিক এমন প্রশ্নে নুসরাত ভয় পেয়ে গেল। মেহেরুন্নেসার অগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, ইয়াক দাদা, এসব কি বলো? তাইলে দুইটা এইখানে কি করস? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহেরুন্নেসার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহেরুন্নেসাও কম যান না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পেছন ফিরে তাকালো না। মেহেরুন্নেসাকে রাগানোর জন্য হেসে উঠল নুসরাত। দাদা, তোমার হাতের জোর কমে গিয়েছে। একটুও ব্যথা লাগেনি? বুড়ি হয়ে গিয়েছ বোঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ল। আরশ তাকিয়ে থাকলো ফিনফিনে শরীরের মেয়েটার যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পেছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই ঝগড়াটে মেয়েটার মুখ দেখার ইচ্ছে জাগল। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। মেহেরুন্নেসা কখন থেকে আরশের পেছনে পড়ে আছেন নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরশ কফি বানাতে বানাতে বলল, কিছুই চলছিল না। আমি জানি তোগো মধ্যে কিছু চলতাছে। দাদি, কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত এখনও দেখিনি। আর তুমি কি না কি ভেবে বসে আছো। তোমার চিন্তাভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরও দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জড়াজড়ি কর্তাছোস। এখন আমারে বুড়ি পাইয়া বোকা বানাইবার চাও? তুমি কি নাটক দেখাইলা আরশ? আর মুখ দেখনি এইডা আমারে বিশ্বাস করবার কও? আমি সব বুঝি, সব। আজগুবি কথাবার্তা বলো না তো। কি বোঝো তুমি? যাও, ঘুমাতে যাও। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছ? আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহেরুন্নেসাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ ওনার রুমে ঢুকিয়ে দিল। আরশ,
আমি সব দীক্ষা লাইছি। কাল সকালে সবাইরে কমু তুই আর নুসরাত ইটিস পিটিস করতাছিলি। মেহেরুন্নেসার কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরশ। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। গতকাল সকালে যা করার করো, যা বলার বলো। এখন ঘুমাও তো দাদি। রৌদ্রোজ্জ্বল সকাল। হাতে পানির পাইপ নিয়ে ইসরাত বাগানে পানি দিচ্ছিল। অতিরিক্ত গরম পড়ায় রোদের তাপে গাছগুলো মুচড়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির দিকে চোখ গেলে দেখতে পেল গ্রে কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুঠাম দেহের পুরুষ হেঁটে এদিকেই আসছে। ইসরাত চোখ আলগোছে সরিয়ে নিল। কি করছো? বাগানে পানি দিচ্ছি। না, এমনি জিজ্ঞেস করলাম। নাস্তা করে ফেলেছ? এখনও করিনি। একটু পর করব ভাইয়া। চলে আসো, একসাথে নাস্তা করব। আমি এখনও নাস্তা করিনি। ইসরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভেতরে গেল। নাস্তার টেবিলে বসতেই অনিকা এসে নাস্তার টেবিলে জাইনের সাথে লেগে বসল। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। ভাইয়ার সাথে একবার করে নে। বলেই পরোটা বের করে অনিকাকে দিল। ইসরাত, তোমাকে কিছু দেব? না ভাইয়া, লাগবে না, আমার শেষ। জাইনের মুখ চুপসে গেল। ইসরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নুসরাতকে মোস্টামুষ্টি করতে দেখল। মাথা বিছানার দিকে দিয়ে বালিশ চেপে ধরে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে দেখল স্বাভাবিক আছে কিনা। ফজরের ওয়াক্তে নামাজের পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল। শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান ঝালাপালা করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়ল। দরজা খোলা আছে, ভিতরে আসো। আরশ বাহিরেই দাঁড়িয়ে রইল, ভেতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইসরাত, তোমার ল্যাপটপটা একবার দেওয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে নাকি আছে, চাচা বলল। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের উপর থেকে ইসরাত ল্যাপটপ এনে দিল আরশকে। পাসওয়ার্ড কি? 1421191812। ভাইয়া, যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যা আকারে গুনে নেবেন। ও ও এরকম সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করেছে। ইসরাত, ওকে বলবে চুলগুলো যাতে বান করে রাখে। সব সময় অগোছালো থাকে ওর চুল। আমার কীরকম লাগে দেখতে। ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখল মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালোভাবে মুখের উপর পড়ে একপাশ ঘুরে রেখেছে। মেয়েটাকে বললেও চুলে বান করানো যায় না, এজন্য আম্মু মাঝে মাঝে দুই একটা থাপ্পড়ও মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে এলো আরশ। ভাইয়া, আর কিছু দরকার? আরোকে বলে দেবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে। মেয়েদের মতো থ্রি পিস না হলে কুর্তি পরবে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় চোপড় পরা। ও অনেক শব্দ করেও কথা বলে। মেয়ে মানুষের গলা ফাটিয়ে কথা বলাও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে। পরে আমি কিছু বলে দিলে ভালো হবে না। ঠিক আছে ভাইয়া। কথাগুলো বলে আরশ চলে গেল বড় বড় পা ফেলে। ইসরাত বিড়বিড় করে বলল, এদের যদি সামনাসামনি দেখা হয় তাহলে কি হবে? নুসরাত তো কারোর কথা শোনার পাত্রী নয়। এবার মনে হচ্ছে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। বিড়বিড় করার শেষে ইসরাত রেডি হতে গেল। ইসরাত চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ইসরাত সোনা রাগ করে না, রাগলে তোমায় লাগে আরও ভালো। ইসরাত পায়ের জুতা খুলে হাতে নিল। এতদিন ধরে এর আজব আজব কথা শুনে বিরক্ত সে। জুতা খুলে ঢিল মারল ছেলেটার মাথায়। নিশানা ঠিকঠাক। ছেলেটার মাথা বরাবর গিয়ে পড়ল জুতোটা। ছেলেটা হয়তো বুঝতেই পারেনি ইসরাত জুতো খুলে ঢিল মারবে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতবম্ব হয়ে তাকিয়ে থাকল। আজ তোর একদিন কি আমার একদিন। ইসরাত বা পায়ের জুতো খুলল পিটানোর জন্য। পিটানোর আগেই বাইক নিয়ে শো শো করে পাশ কাটিয়ে চলে গেল ছেলেটা। বেবি,
আজকে মনে হচ্ছে তোমার মাথা গরম। আগামীকাল দেখা করব বেবি। ফ্লাইং কিস দিয়ে বলল বাই বাই। ইস্টাত হতে 5 হাত দূরে বাইক থামিয়ে আবার বলল, বেবি, কাল দেখা করব। আজ তুমি ভার্সিটিতে যাও। মা। শালা বদমাইশ, আরেকদিন তোকে হাতের কাছে পাই। পিটিয়ে তোর অবস্থা কি করি দেখিস। আর যে মুখ দিয়ে ফ্লাইং কিস দিচ্ছিলি, ওই মুখ আমি বাকিয়ে দেব। জুতো পরতে পরতে চিৎকার করে বলল ইসরাত, বেবি, টাটা বাই বাই। বাইক নিয়ে শো করে চলে গেল ছেলেটা। নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনও ঘুমিয়ে আছে। হাত দিয়ে ধাক্কা দিলেন, নরম সুরে বললেন, কিছু খাবার খেয়ে নে। খাবো না, পেট ব্যথা করছে। এখনও কমেনি। পেট ব্যথার জন্য টেনে টেনে কথা বলল, না। যা, গিয়ে শাওয়ার নিয়ে আয়। আমি পানি গরম করছি। শাওয়ার নিলে ভালো লাগবে। কিছু খাবারও খেয়ে নিবি। খাবো না। চুপচাপ নিচে নেমে এসে টেবিলে বসবি। আমার যেন আবার তোকে না ডাকতে হয়। নুসরাত তেরামি করল না। পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহেরুন্নেসা পেছন থেকে ডাকলেন, আমার রুমে আয়। রোবটের মতো হেঁটে গেল দাদির রুমে। মেহেরুন্নেসা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওনার পাশে বসার জন্য। আজ আর গায়ে লেগে বসল না নুসরাত, নির্দিষ্ট দূরত্ব রেখে বসল। আজ এত চুপচাপ হয়ে রইসোস ক্যা? পেট ব্যথা করছে। মেহেরুন্নেসা যা বোঝার বুঝে নিলেন। প্রতি মাসেই এরকম হয়। পেট ব্যথার জন্য 2-1 দিন বাচাল মেয়েটা চুপচাপ হয়ে যায়। মেহেরুন্নেসা একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অনুশোচনায় তার ভেতরটা দগ্ধ হয়ে আছে। সময় থাকতে কেন মানুষ বোঝে না, পরে গিয়ে সেটার জন্য আফসোস করতে হয়। তাহলে এরূপ ভুল কেউই করত না। মেহেরুন্নেসা পান চিবাতে চিবাতে ভাবলেন, বাড়িতে বড় চাচা বড় ভাইয়েরা থাকায় আজ আর চিৎকার করছে না। না হলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলত। মেহেরুন্নেসা মাথায় হাত বুলিয়ে দিলেন নুসরাতের। দোয়া পড়ে ফু দিয়ে দিলেন, কইমা যাইব পেট ব্যথা আজকা রাইতের মধ্যেই। চিন্তা করবার লাগবো না। আর আরশের থাইক্কা দূরে থাকিস। ও তোরে মনে হয় পছন্দ করে না। নুসরাত শুধু মাথা নাড়ালো। পেটে এক হাত চেপে নিজের রুমের ভেতরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরশ এসেছিল ল্যাপটপ দেওয়ার জন্য। নক করার আগেই ঠাস করে দরজা লাগানোর জন্য অপমানিত বোধ করল। আমাকে অপমান করার জন্যই দরজা লাগিয়েছে ভাবে। নিজ মনে মন গড়া কথা ভেবে নিল আরশ। ওপাশের মেয়েটা জানতে পারল না দরজার বাহিরে কেউ দাঁড়িয়েছিল। ইসরাতের ভার্সিটি থেকে বের হয়ে দেখা হলো জায়ান আর মমর সাথে। দুজন ফুচকা খেতে বের হয়েছে। জায়ান ইসরাতকে জিজ্ঞেস করল, এই এরিয়ার ভেতর কোনো ফুচকা হাউস বা রেস্টুরেন্ট আছে? ইসরাত সানন্দে উত্তর দিল, সামনে একটা শপিং মলের উপরের তলায় দারুণ ফুচকা পাওয়া যায়। দুজন ওখানে গেলে যেতে পারো। ইসরাত, তুমিও জয়েন করো আমাদের সাথে। আমায় বাসায় যেতে হবে ভাইয়া। নুসরাত একা বাসায়, ও বোরিং ফিল করবে। কোনো একদিন আমরা সবাই মিলে ফুচকা খেতে রেস্টুরেন্টে যাব। আচ্ছা, সাবধানে যাও বাসায়। আমরা তাড়াতাড়ি আসছি ফুচকা খেয়ে। ইসরাত বাড়ির ভেতর প্রবেশ করে দেখল ড্রয়িং রুমে মাহাদি বসে আছে। সালাম দিল মাহাদিকে ইসরাত। মাহাদিও সালামের উত্তর নিল। ইসরাত কোনো শব্দ ব্যয় না করে পাশ কাটিয়ে চলে গেল। লিপি বেগম কিচেন থেকে ডেকে বললেন, আরশকে নিচে আসার জন্য বলিস তো, আর বলে দিস মাহাদি এসেছে। আচ্ছা। আরশের রুমের বাহির থেকে ইসরাত বলল, ভাইয়া, আপনার ফ্রেন্ড এসেছে। বড় আম্মু বলেছে নিচে যাওয়ার জন্য। আপনার ফ্রেন্ড ড্রয়িং রুমে বসে আছে। রুমের ভেতর থেকে উত্তর দিল আরশ, আচ্ছা যাচ্ছি, অপেক্ষা করতে বলো। ইসরাত মেহমানের কথা বলে রুমে চলে গেল। বিছানায় তাকিয়ে দেখল নুসরাত শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2টো বাজে। পেট ব্যথা কমেছে?
হুম, কমেছে। আরেকটা ওষুধ খেয়ে নিস। আচ্ছা। কথা বলা শেষ করে শাওয়ার নিতে চলে গেল ইসরাত। শাওয়ার শেষ করে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। ইসরাত লেডিস গেঞ্জি আর প্লাজো পরেছে। নুসরাত ইসরাতকে জ্বালানোর জন্য বলল, আজ কিভাবে গেঞ্জি পরলি? দাদা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। তার সুশীল নাতনি এসব কি পরেছে? ও তো এসব পরতে পারে না। ও এমজি। ধুর, গরম লাগছে প্রচুর। গরমের কারণে কি মারা যাব? রুম থেকে বের হলে 3 পিস পরব। তুই দাদির মতো ঠেস দিয়ে কথা বলা শিখে গিয়েছিস। নুসরাত বোনের কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল। এসব কথা সে পাত্তাই দেয় না। আরে, মাহাদি এহসান খানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়ল? হয়েছে, নাটক বন্ধ কর। আগামীকাল আসার জন্য বললি, কোনো দরকার? না, তেমন কিছু না। ছোটোখাটো দরকার রুমে গিয়ে বলছি। এরই মধ্যে লিপি বেগম এবং রুহানি নাস্তা নিয়ে হাজির হলেন। নাস্তা টেবিলে রেখে কিচেনে চলে গেলেন, দুই বন্ধুকে একা ছেড়ে দিয়ে। অনিকা উপর থেকে একটা অপরিচিত ছেলেকে বসে থাকতে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। চেনা নেই জানা নেই ছেলেটার গায়ে গা লাগিয়ে বসে গেল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে অনিকাকে ধমক দিল। বজ্রকণ্ঠের ধমক শুনে বাড়ির কর্ত্রীরা কিচেন থেকে বের হয়ে আসলেন। আরিশা, ইরহাম, ইসরাত, জায়ান সবাই 2 তলা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। লিপি বেগম বললেন, কি হয়েছে বাবা, কাকে ধমক দিলি? অনিকার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও ম্যানার্স জানে না, ওকে ভালো করে ম্যানার্স শিখিয়ে দেবে। আর অনিকা তুই, তোকে যেন দ্বিতীয়বার এমন করতে না দেখি। দেখলে তোর গালগুলো থাপড়ে লাল করে ফেলবো। অসভ্য মেয়ে। বড়দের সাথে কিভাবে থাকতে হয় কেউ শেখায়নি। ওকে চিনিস তুই, যে ওর সাথে লেগে বসেছিস? সবাই উপর থেকে নিচতলায় নেমে আসলো, কিন্তু নুসরাত উপরতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশকে দেখতে লাগলো। ওখান থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে আরশকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, উনি বাল করবেন। শালার এত ভাব কোথা থেকে আসে? ইসরাতের চোখ হঠাৎ 2য় তলার দিকে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, মেয়েটা এসব কি করছে? নিশ্চুপ পরিবেশে ইসরাতের কথা অনেক জোরে শোনালো। সবাই ইসরাতের চোখ অনুসরণ করে উপরে তাকিয়ে দেখল আস্তে আস্তে হেঁটে নুসরাত রুমের দিকে যাচ্ছে। আরশ ভ্রুকুচকে তাকিয়ে থাকলো শ্যামলা বর্ণের মেয়েটার পেছন দিকে। আজও মুখ দেখতে পারল না সে। নাজমিন বেগম ডাকলেন, এই, নিচে এসে খাবার খেয়ে যা। নাজমিন বেগমের কথার উত্তর রুম থেকে চিৎকার করে দিল, এখন খাবো না, খিদে পাইনি। তুমি খেয়ে নাও আম্মা। ইসরাত, রুমে আয়, কথা আছে, বিড়বিড় করে বলল আরশ। কি বেয়াদব মেয়ে, বড় বোনের নাম ধরে ডাকছে। এই মেয়েকে দেখেই অনিকা বেয়াদব হয়েছে। পাশে দাঁড়িয়ে শুনছিল মাহাদি। মাহাদি কণ্ঠ নিচে নামিয়ে বলল, ওর কি দোষ? তুই দেখছি মেয়েটাকে পছন্দই করিস না। গতকাল রাতে মেয়েটার বিষয় নিয়ে আমাদের বাসায় এসে চিড়চিড় করেছিস, আর আজও মেয়েটা নিজে থেকে এসে তোর সাথে কথা বলছে না। তোর মতো সুন্দর একটা ছেলেকে পাত্তা দিচ্ছে না, তাই তুই ওর ওপর জেলাস হচ্ছিস, তাই না? ভেরি ভেরি ব্যাড আরশ। তুই ওরা তো পক্ষ নিচ্ছিস কেন? তুই আমার ফ্রেন্ড নাকি ওর ফ্রেন্ড? মাহাদি ঠোঁট বাঁকিয়ে হাসল, বিড়বিড় করে বলল, তোর বোনের। আরশ দাঁত খিঁচে বলল, কি? দুপুরের খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। ইসরাত ছাদে গিয়ে শ্বাস নিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগছে। ছাদের প্রাচীর ঘেঁষে দাঁড়ালো। কোনো জায়গায় রং উঠে গিয়ে শ্যাওলা পড়ে গিয়েছে। বাড়ির ছাদ থেকে ফসলের জমি দেখা যায়। ফসলের জমি খালি পড়ে আছে। পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে ইসরাত জাইনকে দেখল। জাইনের হাতে সিগারেটার লাইটার দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু তা সম্ভব হলো না।
ডিস্টার্ব করলাম? না ভাইয়া, ডিস্টার্ব কেন করবেন? না, মনে হলো আমি আসতেই তুমি চলে যাচ্ছ। তেমন কিছু না, আমি চলেই যেতাম আপনি না আসলেও। তোমার সাথে তো কথা হয়নি, তোমার বিষয়ে বলো। হা হয়ে তাকালো ইসরাত। নিজের বিষয়ে কি বলবে কোনো প্রশ্ন না করলে? ইসরাতকে চুপ থাকতে দেখে জাইন জিজ্ঞেস করল, এইবার কোন ক্লাসে? ডিপ্লোমা করছি। হুম, ভালো। কী নিয়ে ডিপ্লোমা করছো আর সেমিস্টার কত? ফ্যাশন ডিজাইনিং। 7 নাম্বার সেমিস্টার শেষ করব এবার, আর কিছুদিন পর পরীক্ষা। নিশ্চুপ পরিবেশ, দুজন মানবী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইসরাত জাইনকে স্পেস দিয়ে নিচে চলে গেল। তার জন্য বেচারা সিগারেট খেতে পারবে না, এটা তো সে মেনে নিতে পারে না। জায়ান নিচতলা থেকে চিৎকার করে সবাইকে ডাকছে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টে যাবে, সবাইকে রেডি হতে বলছে। ইসরাত যাওয়ার জন্য অমত প্রকাশ করল। জায়ান কাউকে ছাড়ার পাত্র না, বগল দাবা করে সবাইকেই নিয়ে যাবে। চিন্তা যখন করেছে একবার, এখন সবাইকে নিয়ে এই বাড়ির বাহিরে পা রাখবে। জাইন, তুইও আমাদের সাথে জয়েন কর। এই সকল আনহেলদি খাবার আমি খাই না, সেটা তুই জানিস। যা, তোরা গিয়ে এনজয় করে আয়। অনিকা কিছুটা ন্যাকামি করে বলল, ভাইয়া। ইসরাত মুখ বিকৃত করল। এ আবার নতুন নাটক শুরু করেছে। চোখের পাতা ফেলতে ফেলতে বলল, আসো না আমাদের সাথে, অনেক মজা হবে। নুসরাত শান্ত নয়নে দেখল অনিকাকে। চুপচাপ তাকিয়ে হাঁটা দিল অনিকার উদ্দেশ্যে। অনিকার মুখের কাছে নিজের মুখ নিয়ে অনিকার উদ্দেশ্যে কানে কানে বলল, ন্যাকামি করে কথা বলবি না। আরেকদিন এমন করে কথা বলবি, এক লাথি দিয়ে কোমর ভেঙে ফেলব। রেস্টুরেন্টের টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জাইনের একপাশে অনিকা, অন্য পাশে ইসরাত। জাইন মোবাইল স্ক্রল করছে। জাইনের এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না। এসব মেয়েলি জিনিসে তাকে নিয়ে আসার কী প্রয়োজন ছিল সে বোঝে না। এই জায়ানটাও হয়েছে মেয়েদের মতো। ফুচকা আবার ছেলেরা খায় নাকি? চেয়ার থেকে উঠল জাইন। রেস্টুরেন্টের সামনের করিডোরে গেল। পকেট থেকে গ্যাসলাইট ও সিগারেট বের করল জাইন। সিগারেট ঠোঁটে গুজে টান দিয়ে ধোয়া নাক মুখ দিয়ে বের করল। আশপাশ দেখতে গিয়ে কাচের দেয়ালের বাহিরে চোখ আটকাল ইসরাতের। হৃৎপিণ্ডের বেগ হালকা বাড়ল। গোলাপি ঠোঁটগুলো কেঁপে উঠল। হাত দ্বারা চিমটি কাটল নিজেকে। নিজের চোখ সংযত করে ফিরিয়ে আনল টেবিলের উপরে। চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকল। জাইনের মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করার পর ওয়ালপেপারে ভেসে উঠল লাভ। কল ধরে সিগারেট ঠোঁটে গুজল। ধোঁয়া বের করে বলল, হুম, বলো। আমি আসছি বাংলাদেশে 2-1 সপ্তাহের মধ্যে। হুম, বলেই জাইন ফোন রেখে দিল। বাংলাদেশের ঋতুর এখন ঠিক ঠিকানা নেই। গ্রীষ্মকালে এখন বৃষ্টি হয় আর শীতকালেও বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে এই সকল চিন্তা ভাবনা করছিল নুসরাত। সকালে রোদের জন্য মাথা ব্যথা শুরু হয়েছে, আর এখন ঝড়ের সাথে বাতাসের জন্য শীত শীত লাগছে। বাতাস দেওয়ার সাথে সাথে কারেন্টও নিয়ে নিয়েছে। এখানেই এক সমস্যা, হালকা বাতাসেই কারেন্ট চলে যায়। রুম অন্ধকার হয়ে আছে। বিকেলের দিকে সবাই ফুচকা খেতে রেস্টুরেন্টে গিয়েছে। নাজমিন বেগম নুসরাতকে যেতে দেননি পেট ব্যথার জন্য। এসব খেলে আরও বেশি পেট ব্যথা করবে নাজমিনের মতে। একা একা বোর হয়ে গিয়েছে বাসায় থেকে নুসরাত। আমার মতো একজন ব্যক্তিকে ছাড়া ওরা চলে গেল, আমাকে নিল না। শালা খবিশের দল। এই কারেন্টওয়ালা জানোয়ার কারেন্ট নিয়ে এর মধ্যে বসে আছে, ভালোই লাগছে না। নিজের সাথে নিজেই কথা বলল নুসরাত। মাঝারি আকারের কালি চুলগুলো হাত খোপা করল। ব্যাগি জিন্স টেনে টেনে পেটের উপর থেকে কিছুটা নিচে নামালো। হাত দুটো উপরে তুলে আড়মোড়া ভাঙল। জানালার কপাট একটা বন্ধ করে রাখল, আর একটা খোলা রাখল, যাতে ভেতরে বাতাস আসতে পারে।
বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজার বাহির থেকে নক হলো। আম্মা আসছো? বাহির থেকে উত্তর আসলো না। নুসরাত মনে করল নাজমিন বেগম এসেছেন। দরজা খোলা আছে আম্মা, ভেতরে আসো। নিজে নিজেই কথা বলল। আম্মা, ছাদে যাই। অপর পাশ নিশ্চুপ। আম্মা, কথা বলছো না কেন? রাগ করছো? আমি তো কিছু। বলতে বলতেই দরজার দিকে তাকালো নুসরাত। মুহূর্তেই ঠোঁট দুটো থামল মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরশ। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। মুখের কথা মুখের ভেতরেই রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল। না দেখে এত কথা বলার কি দরকার ছিল? কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরাত নিজের দিকে তাকিয়ে দেখল ওড়না গায়ে আছে কিনা। হ্যাঁ, আছে ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরশ কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টেরই পেল না। বাহিরে বাতাসের বেগ বাড়ল। শনশন করে বাতাস এসে ভেতরে প্রবেশ করে ছুঁয়ে দিল মানব মানবীকে। আরশ হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে এরই মধ্যে মেয়েটার। আরেকটু ঝুঁকে গেল আরশ। দূরত্ব কিছুটা ঘুচিয়ে দিল, আরেকটু কাছাকাছি গেল। চোখের দিকে তাকালো। নুসরাত চোখ বড় বড় করে আরশের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পেছনের দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে নিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরও কিছুটা ঝুঁকল আরশ। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করল। চোখ নিচে নামা। বড়দের চোখের দিকে তাকাতে হয় না জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আছিস বেয়াদব। তোকে তো দেখছি কেউ ম্যানার্স শেখায়নি। কাপড়ের দিকে ইশারা করে বলল, আর ছেলেদের মতো কাপড় পরেছিস কেন? তুই কি ছেলে? তোকে কি কাপড় কিনে দেওয়া হয় না? এরকম ফকিন্নির মতো চেহারা নিয়ে ঘুরিস কেন? আর বাড়িতে এত পুরুষ মানুষ তোর চোখে লাগে না? এসব কি পরিস? শান্ত অথচ গম্ভীর গলায় বলল আরশ। এত বড় অপমান সহ্য করার পাত্রী নুসরাত নয়। সে বলল, না, আমার চোখে কোনো পুরুষ মানুষ লাগে না। আমাকে কাপড় কিনেও দেওয়া হয় না। আমাকে যেরকম ফকিন্নির মতো দেখতে লাগে আমি ওই রকমই ফকিন্নি। বুঝেছেন? কিছুটা থেমে নুসরাত আবার বলল, অন্যের দোষ ধরতে এসেছেন, নিজে কি পরেছেন? ঘরে এতগুলো বোন রেখে 3/4 প্যান্ট আর ওভারসাইজ গেঞ্জি পরে সারা বাড়ি ঘুরছেন। বাহ, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। মনে মনে গালি দিল নুসরাত। শালা খবিশ বদমাস। শ্যামলা বর্ণের মেয়েটার দিকে তাকিয়ে থাকলো আরশ। ওর কাজ সমান মেয়ে আর ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কত ফুট হবে? 5 ফুট 5 নাকি 5 ফুট 6? হ্যাঁ, 5 ফুট 6 ইঞ্চি হবে। কপালে হালকা টোকা দিয়ে আরশ বলল, এত লম্বা কিভাবে হলি? দেশে যখন আসছিলাম তখন তো ইসরাতের কাঁধের নিচে পড়তি। এখন দেখি ইসরাতের থেকেও লম্বা হয়ে গেলি। আর নাক উঁচু হলো কিভাবে? আগে তো বোচা ছিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল আরশ। আরশের আজগুবি কথা শুনে নুসরাতের মাথা গরম হয়ে গেল। আরশকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে বইয়ের টেবিলের পাশে চলে গেল। আপনি এসব আজব কথাবার্তা বলতে আসলে দরজা খোলা আছে, দয়া করে চলে যেতে পারেন। আরশ চুপচাপ এক পা করে নুসরাতের দিকে এগিয়ে গেল। যেখানে নুসরাত দাঁড়িয়ে আছে। নুসরাতের হাত ধরে মুচড়ে দিয়ে বলল, অনেক সাহস হয়েছে তোর। পাথর দিয়ে মাথা ফাটিয়েছিলাম, তার চিহ্ন এখনও যায়নি। আর তুই আমার সাথে গলা ফাটিয়ে কথা বলিস? তোর এই অভ্যেসটা আমার মোটেও পছন্দ না। কেউ কিছু বললে সহজে মানতেই চাস না। মেয়ে মানুষ এত তেড়ামি করিস কেন? মুখ দিয়ে চুকচুক শব্দ করল আরশ। হাতে আরেকটু জোর দিয়ে মোচড় দিল এবার। নুসরাত মোচড় খেয়ে উফ শব্দ করল না, শুধু তাকিয়ে থাকলো উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটার দিকে। তুই আগের মতোই রয়ে গিয়েছিস রে নুসরাত।
মার খেলে উপশব্দও করিস না। তুই আমার হাতে মার খেতে মনে হয় পছন্দ করিস। হাত ছেড়ে দিল আরশ। দরজার বাহিরে যেতেই নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে ঠাস করে আরশের পিঠে থাপ্পড় মারল। এতক্ষণ চুপ ছিল এই সুযোগেরই অপেক্ষায়। আরশ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগল। মেয়েটার এত বড় সাহস, তাকে মারে। এপাশ থেকে নুসরাত দরজা লাগানোর জন্য ধাক্কা দিচ্ছে, আর ওপাশ থেকে আরশ খোলার জন্য ধাক্কা দিচ্ছে। আরশের শক্তির কাছে নুসরাতের শক্তি কিছুই না। দরজা ধাক্কা দিতে দিতে বলল, হাতের কাছে পেয়ে নেই বেয়াদব, একটা দাঁতও জায়গায় থাকবে না। দরজা খোল অসভ্য মেয়ে। বড় ভাইয়ের উপর হাত তুলিস, আজ তোর একদিন কি আমার একদিন। আপনি কি করবেন তা দেখে নেব। বড় বড় কথা বলা বন্ধ করে ভাগেন এখান থেকে। আমি আপনার সাথে মারামারি করতে গিয়েছিলাম, নিজে এসে মারামারি লাগিয়ে দিলেন। আমার থেকে দূরে থাকবেন, না হলে মাথা ফাটিয়ে দেব বলে দিলাম। দরজা খুলতে পারলে তোর কি অবস্থা হবে নুসরাত, তুই চিন্তা করতেও পারবি না। কাঁধ দিয়ে সর্বশক্তি দিয়ে আরশ ধাক্কা দিল। আরশের এক ধাক্কায় দরজা খুলে গেল। রুমের ভেতরে প্রবেশের পূর্বে জায়ান এসে টেনে নিয়ে গেল আরশকে দরজার সামনে থেকে। কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস তুই? রুমের দরজা নিয়ে টানাটানি করছিস কেন? দরজা ভেঙে হাতে নিয়ে নিবি নাকি? ওই বেয়াদব মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে ছোট ভাইয়া। দরজা পা দিয়ে আঘাত করে বলল আরশ। এই দরজা খোল, থাপড়ে উপরের পাটির দাঁত সোজা করে ফেলবো বেয়াদব। রাগে চিৎকার করতে লাগলো আরশ। দাঁতের সাথে দাঁত কিরমির করল। কপালে হালকা ঘাম জমা হয়েছে, তা হাত দ্বারা মুছে নিল। ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল আরশ। ও তো তোকে এমনি এমনি আর মারেনি। তুই কি করেছিস সেটা বল। আমি জানি তুই আগে কিছু করেছিস, তারপর ও কিছু করেছে। আর তুই ওর রুমে কি করছিস আরশ? নিশ্চয়ই মেয়েটাকে জ্বালাতে এসেছিস। ওর থেকে দূরে থাকবি বলে দিলাম। ও এমনি এমনি তোর সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে এটা আমাকে বিশ্বাস করতে বলিস তুই? আমি তোকে ওয়ার্ন করলাম। ওকে তুই কিছু করলে আমি তোর মাথা ফাটাবো। যে যার নিজের রুমে যা। জায়ানকে নুসরাতের পক্ষপাতিত্ব করতে দেখে রাগে দরজায় লাথি মারল। ফোঁস করে বলল, হাতের কাছে পেয়ে নেই তোকে, তারপর দেখিস তোর কি করি আমি। সাবধানে থাকবি, আমার সামনে পড়বি না। পড়লে তোর কি হয় এক আল্লাই জানে। আমি তোকে আস্ত রাখবো না। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল আরশ। ইসরাত নীরব দর্শক হয়ে এতক্ষণ এইসব দেখছিল। সবাই এখানে হাজির হলো, এক ব্যক্তি এখান থেকে উধাও। দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল। নুসরাত রুমের দরজা খোলার পর ইসরাত রুমে ঢুকল। কি হয়েছে? নিশ্চুপ। নুসরাতকে সময় দিল। ইসরাত জানে সময় হলে নিজে থেকেই জানাবে নুসরাত কি হয়েছে আরশের সাথে। চুপচাপ ওয়াশরুমে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ ছিল। এদের ঝগড়ার পর আরও বেশি নিস্তব্ধতা ঘিরে বসেছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এক সপ্তাহ হয়ে গিয়েছে ভার্সিটিতে যায়নি। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মেয়েটা। এটা কোথায়, সেটা কোথায়, এই সব বলে বলে পাগল হয়ে গেছে। আম্মা, আমার মাস্ক কই? নাজমিন বেগম নিচতলা থেকে চিৎকার করে বললেন, কাবাডে রাখা আছে দেখ। আম্মা, আমার হিজাবের ক্যাপ কোথায়? আমার মাথায়। জিনিস ঠিকঠাক জায়গায় রাখিস না কেন? ঠিক জায়গায় রাখলে তো আর এভাবে খুঁজতে হয় না। নিজে খুঁজে নে, আমি পারবো না, আমার কাজ আছে। মুখ চুপসে হিজাবের ক্যাপ খুঁজতে লাগলো নুসরাত। খুঁজে না পেয়ে ইসরাতের কাবার থেকে তার হিজাবের ক্যাপ বের করে পরে নিল। নিচতলার ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন হেলাল সাহেব। সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নুসরাতকে নামতে দেখে হাত দিয়ে কাছে ডাকলেন। ওনার পাশ দেখিয়ে ইশারায় বসতে বললেন। ভার্সিটিতে যাচ্ছ? জি। নাস্তা করা শেষ? জি না।
গতকাল সন্ধ্যায় শুনলাম আরশের সাথে ঝগড়া হয়েছে। তেমন কিছু না বড় আব্বু। হেলাল সাহেব নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে নুসরাতের মুখের দিকে তাকিয়ে থাকলেন। ধীরে সুস্থে বললেন হেলাল সাহেব, মা শোনো, মেয়েরা আস্তে ধীরে হাঁটে, এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটলে মানুষ খারাপ বলবে। আমাদের সামনে এভাবে হাঁটলে সমস্যা নেই, কিন্তু বাহিরের মানুষের সামনে এভাবে করবে না, আর মাথায় সব সময় ওড়না রাখবে। নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। হেলাল সাহেব বললেন, চলো মা, নাস্তা করে নাও। নুসরাত হেলাল সাহেবের পেছন পেছন হেঁটে গিয়ে খাবার টেবিলে বসল। 8:15 বাজতেই সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো। এদিক সেদিক তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়ল আরশের উপর, যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুখের অভিব্যক্তি স্পষ্ট, একা পেলে কাঁচা চিবিয়ে খাবে। আলগোছে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিল নুসরাত। ইসরাত এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসল। আরশ ফোনে কথা বলতে বলতে এসে নুসরাতের বাঁ পাশের চেয়ারে বসল। ওপাশের লোক কি বলল শোনা গেল না। ঠিক আছে, চলে আসুন অফিসে, ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে, মিস ডেলা আমান। তারপর ফোন রেখে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরশ। জুসের গ্লাস হাতে নেওয়ার বাহানা করে নুসরাতের কানের কাছে মুখ নিল। বলেছিলাম না আমার চোখের সামনে পড়বি না, পড়েছিস তো। এবার শুধু তোকে একা পেয়ে যাই, দেখিস কি করি। জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসরাতের হিজাবের কাছে নিজের মুখ নিল। নাকমুখ কুঁচকে নুসরাতকে ধমকে বলল, চুলে শ্যাম্পু করিস না, কি বাজে গন্ধ তোর চুলে, ছি। মেয়ে মানুষ এত অপরিষ্কার হয় তোকে না দেখলে জানতেই পারতাম না। নুসরাত কোনো কথার উত্তর দিল না, নিজের খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। এমন ভাব করল যেন কোনো কথাই শুনতে পায়নি। হঠাৎ মনে হলো, আরে ভাই, আমি তো হিজাব করেছি, তাহলে চুলের সুবাস পেল কিভাবে? নুসরাত অবাক হয়ে তাকালো। চোখের পাতা ফেলে আরশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি? আমি হিজাব করেছি, আপনি কিভাবে চুলের সুবাস পেলেন? আরশ আমতা আমতা করল। কোনো জুৎসই উত্তর না পেয়ে যা মুখে আসলো তাই বলে দিল, তোর চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের উপর দিয়েও গন্ধ ছড়াচ্ছে। মিথ্যে বলার আর জায়গা পান না। মুখে যাতা আসলো আর বলে দিলেন। সন্ধ্যাবেলায় জাইন ইসরাতের রুমের দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে আসছি বলে উত্তর আসলো। 5 মিনিট পর যখন আসলো না, বিকট শব্দে ধমক দিল জাইন। কি করছো তুমি? দরজা খুলতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসো, আমার কাজ আছে, তোমার মতো বসে নেই আমি। রুমের দরজা খুলে তাড়াতাড়ি বের হয়ে আসলো ইসরাত। ধমক খাওয়ার পরও মেয়েটা সুন্দর করে উত্তর দিল, জি ভাইয়া, বলুন। জাইন কর্কশ গলায় বলল, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও। আসলে ভাইয়া, আব্বু ওয়াইফাই লাগায়নি বাড়িতে। জাইন নাকমুখ বিকৃত করে আবার ধমক দিল, এতদিন ধরে বলনি কেন বাসায় ওয়াইফাই নেই? তোমরা তো আগের মতো ব্যাকডেটেড রয়ে গিয়েছ, চাচা লাগায়নি কেন? অনিকা, আহান আর আরিশার পড়ার ক্ষতি হবে বলে। হাত দিয়ে চুল মুঠোয় বন্দি করল। হাতের তালু দিয়ে মুখে সেচ জল মুছল জাইন। এই, তোমরা কি পাগল? পড়ার ক্ষতি হওয়ার হলে এমনিতেই হবে। এসব ফাউল লজিককে দিয়েছে তোমাদের? জাইন বিড়বিড় করল, কুল জাইন, কুল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও, পড়তে বসো। আরেকটা ধমক খেয়ে ইসরাতের মুখ চুপসে গেল। সুন্দর মুখটা কালো হয়ে গেল। এই শোনো, চাচা কি বাসায় আছে? জি, আব্বু বাসায় আছে। জাইন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ব্যস্ত ভঙ্গিতে নাসির সাহেবের রুমের দিকে চলে গেল। নাসির সাহেবের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস শেষ করে ফোন কানে লাগিয়ে হ্যালো হ্যালো বলে নিজের রুমের ভেতর চলে গেল জাইন।
রাত ৮টার সময় ওয়াইফাই লাইন লাগানোর কিছু লোক আসলো। ওয়াইফাই লাগানো শেষ করে জাইনকে জিজ্ঞেস করলো কানেকশন কোথায় পর্যন্ত রাখবে। জাইনকে কথা বলতে না দিয়ে মেহেরুন্নেসা বললেন, কম হইলে সিলেট বাজার পর্যন্ত ওয়াইফাইয়ের নেটওয়ার্ক রাখো। ওয়াইফাইয়ের লোকেরা মেহেরুন্নেসার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। এই হাঁ কইরা তাকাই আসোস ক্যা? মুখ দিয়া তো মশা ঢুইক্কা যাইব। যেইডা বলছি ওইডা কর। জাইন ইশারা দিয়ে বলল হ্যাঁ বলতে। জাইনের কথা মতো সবাই হ্যাঁ বলল। নুসরাত এসে মেহেরুন্নেসাকে টেনে নিয়ে চলে গেল। বাসার সামনে পর্যন্ত নেট থাকলেই হবে। ওয়াইফাই লাগানোর পর লোকেরা চলে গেল। রাতের বেলা। ইসরাত, চিংড়ি মাছের তরকারিটা এদিকে দাও তো। ইসরাত নিজের খাবার খেতে লাগলো। জাইনের কথার কোনো উত্তর দিল না। এমন ভাব করল যেন সে শুনতেই পায়নি জাইনের কথা। মেহেরুন্নেসা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, এই সেমরি, বড় ভাই কি কয় শুনতে পাস না? বেয়াদব সেমরিডার সাথে থাইক্কা এইডাও নষ্ট হইয়া যাইতাছে। জাইন আর ইসরাত মেহেরুন্নেসার প্রিয় নাতি। জাইনের কথা না শুনলে মেহেরুন্নেসা নাক ফুলিয়ে ফেলেন। মেহেরুন্নেসার বকা খেয়েও যখন তরকারির বাটি দিল না, তখন তিনি ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। ইসরাতের উপর রাগ নুসরাতের উপর প্রকাশ করলেন। নুসরাত ভ্রু কুঁচকে তাকালো মেহেরুন্নেসার দিকে। তাকে কেন থাপ্পড় মারলেন মেহেরুন্নেসা জানতে চেয়ে। কিছু জিজ্ঞেস করতে হলো না। মেহেরুন্নেসা নিজেই বললেন, এইডার সাথে থাইক্কা আমার ভালো নাতিনডা খারাপ হইয়া যাইতাছে। নাসির, তোরে না করছিলাম দুইডারে এক রুমে দিস না। তুই আমার কথাই শুনলি না। আইজ আমার কথা শুনলে এই দিন দেখতে হইতো না। বিলাপ করতে লাগলেন মেহেরুন্নেসা। হেলাল সাহেব বিরক্ত হলেন। খাবারের সময় একই নতুন নাটক? আহ মা, কি শুরু করেছ? চুপচাপ খাবার খাও। আর জাইনকে তোর মাই খাবার দিয়ে দিয়েছে। ইসরাত হয়তো শুনতে পায়নি। মেহেরুন্নেসা কিছু বলতে গেলে হেলাল সাহেব চোখ দেখালেন আর কিছুই বললেন না। চুপ হয়ে গেলেন মেহেরুন্নেসা। যাকে নিয়ে এত সব সে চুপ হয়ে বসে আছে। জাইন এসবে ভ্রুক্ষেপহীন। কে কী করলো না করলো তার কিছুতেই কিছু যায় আসে না। খাবার টেবিলে চামচের টুংটাং শব্দে মুখরিত। সাজিদার ছেলে শুভ্র খাবার খাওয়ার মাঝখানে উ উ শব্দ করছে। মাঝে মাঝে আম্মা আব্বা বলে ডাকছে। নাইনা? হেলাল সাহেব বললেন, জি নানা, কি হয়েছে? নাম নাম। খাবার অনেক মজা নানা। হুম। লুৎফা বেগম বললেন, ভাইয়া, আগামীকাল চলে যাব। কেন? আরও ২-১ সপ্তাহ থাক। আর থাকা যাবে না। আশিক ঢাকা চলে গিয়েছে। কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আর কিছুদিন পর তো মমরও পরীক্ষা। তাই ২ দিন বাদে যাওয়ার থেকে আগামীকালই চলে যাই। আচ্ছা, তোর ইচ্ছা। আমি তো আর কিছু বলতে পারি না। রাত ২টা ৪৫। শনশন বাতাসের শব্দ। ঝিঝি পোকার ঝিঝি শব্দে পরিবেশ মুখরিত। যান্ত্রিক গাড়ি ২-১টা চলাচল করছে। ২ তলার বারান্দায় বসে খেয়াল করছিল ইসরাত। সন্ধ্যাবেলার কথা মনে হলেই মন খারাপ হয়ে যাচ্ছে। আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইসরাত। কি করছিস? তারা গুনছি। কথাগুলো শান্ত শোনালো নুসরাতের কানে। নুসরাত হে হে করে হাসল। ফাউল কথা বলার জায়গা পাস না তাই না? তারা আবার গোনা যায় নাকি? ইসরাত কথার উত্তর দিল না। নিশ্চল হয়ে বসে রইল। যান্ত্রিক গাড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আমি কি ব্যাকডেটেড? কে বলেছে তুই ব্যাকডেটেড? এত বড় সাহস কার? আমাকে বল, আমি তার মুখ ফাটিয়ে দেব। ওই আরশের বাচ্চা বলেছে, শালাকে সুযোগ পেলে আছাড় দিয়েই মেরে ফেলব। নুসরাত বকবক করতে লাগল। এত বকবক করার পর যখন দেখল ইসরাত কথা বলছে না, মন খারাপ করে আছে, নুসরাত নিজেও চুপ হয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেলল। বারান্দার দেয়ালের সাথে লেগে বসে ইসরাতকে ইশারা করে তার কাছে বসার জন্য।
আচ্ছা, যেই যা বলুক না কেন, মন খারাপ করিস না। দাদাও তো আমাকে কত কি বলে, আমি কখনো মন খারাপ করি? কিন্তু দাদি দেখছিলি, জায়েন ভাইয়ের পক্ষপাতিত্ব করে আমাকে ধমক দিয়েছিল। তুই জানিস না, দাদার পছন্দের নাতি আরশ ভাই, জাইন ভাই আর তুই, এই দুজনের কথা না শুনলে দাদা গাল ফুলায়। তোর কথা আমি না শুনলে তাও গাল ফুলায়। তুই আর মন খারাপ করিস না। কিন্তু আর কোনো কথা নয়, চল শুয়ে পড়ি। আজ অনেক ঘুম আসছে। সারাদিন ধরে অনেক পরিশ্রম করেছি, শরীর ব্যথা হয়ে গিয়েছে। বিছানায় শুয়ে পড়ে নুসরাত মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করল। আয় হায়, কোমর ব্যথায় কোমরটা তো ফেটে যাচ্ছে। সকালবেলা যখন ইসরাত বাগানে পানি দিচ্ছিল, তখন 2 তলার বারান্দা থেকে জাইন ইসরাতকে ডাকল। ইসরাত শুনতে পেয়েও প্রত্যুত্তর করল না। জাইন মনে করল হয়তোবা শুনতে পায়নি, তাই তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গেল। গিয়ে দেখল বাগানে পানি দেওয়া শেষ করে ইসরাত পানির পাইপ বাড়ির পেছনের ঘরে রাখার জন্য নিয়ে যাচ্ছে। জাইন ডাকল, ইসরাত। না, মেয়েটা এবারও কোনো প্রত্যুত্তর করল না। জাইন দৌড়ে গিয়ে পেছন থেকে হাত চেপে ধরল মেয়েটার। ইসরাত হাত আলগোছে ছাড়িয়ে নিল। শান্ত অথচ গম্ভীর চোখে তাকালো জাইনের দিকে, আঙুল তুলে শাসালো। পারমিশন ছাড়া আমার হাত ধরবেন না ভাইয়া। আমি পছন্দ করি না কেউ আমার হাত আমার পারমিশন ছাড়া স্পর্শ করলে। জাইনের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে চলে গেল ইসরাত। জাইনের মুখ থেকে বেরিয়ে আসলো, মেয়েটা কি আমাকে ইগনোর করছে? আমাকে বলছে তার পারমিশন ছাড়া তাকে স্পর্শ না করার জন্য। নিজের দিকে আঙুল তুলে বলল, আমাকে, এই জাইনকে? হাউ ডেয়ার শি! তারপর বিকট শব্দে চিৎকার আসলো, হাউ ডেয়ার শি!